দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। আলিয়াস প্রসেসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী বিপ্লব বিপ্রদাসের একক চিত্রকলা প্রদর্শনী আর্ট অ্যান্ড মেমোরি। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টায় এই সময় প্রদর্শনী চলবে ১০ জুন পর্যন্ত। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ১০ জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী কনফ্লুয়েন্স। প্রদর্শনীতে শিল্পীদের ওয়াটার কালার ও মিশ্র মাধ্যমে আঁকা ৫৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ১৫ জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৩৫ সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ৮টা ২০ থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। ওদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। What do you mean? মিস্টার আনিস অ্যাডমিটেড, আপনার আমাকে দরকার। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না। আমি তো বাপের বাড়িতে আসছি, এখানে জামাইকে আনতেই হবে কেন? বিয়ে করবো কখন করলাম? তোরা প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত ৯টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত ৯টা ৩০ থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক ৭ কিলো ১ গ্রাম। খালি আইস করে বাইতে নিয়ে আলোই। কি মালতী, তুমি বারবার খালি আনমনা হয়ে যাইতেছো গা। যদি নিমাই আসে? আরে দূর, ও তো কামে গেছে, ও রাইতে মেলা রাইতে হইব। এই সুযোগে আপনার আমি সব দুঃখের ফেসলা পারুম। চলেন। আগে কইবা না? এই সাতগ্রামের মধ্যে আমার স্কুলের কত সুনাম। আসলে কি জানিস, মানুষ গড়ার কারিগর কজন হইতে পারে? অমানুষও তো কম হয়নি আব্বা। ওই রকম কয়েকটা মাঝে মধ্যে হয়। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে চলছে চিত্রশিল্পী বিপ্লব বিপ্রদাসের তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী আর্ট অ্যান্ড মেমোরি। প্রিয় দর্শক, এই প্রদর্শনীটি নিয়ে কথা বলতে আজ আমাদের অতিথি হয়ে এসেছেন চিত্রশিল্পী বিপ্লব বিপ্রদাস। শুভ সকাল। শুভ সকাল আপনাকেও। কেমন আছেন দাদা? আমি অনেক ভালো আছি। আপনাকে অনেকদিন পর পেলাম। হ্যাঁ। আর্ট অ্যান্ড মেমোরি আপনার তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী, যেটা বলছিলাম দর্শক এখনই যে আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে চলছে। ৫ জুন থেকে শুরু হয়েছে এবং ১০ জুন অর্থাৎ আগামীকাল প্রদর্শনী শেষ দিন। খুব অল্প সময়ের জন্য এবার প্রদর্শনীটি আয়োজন করলেন, কেন সেটা? এই ওরা বলছে যে এবার ওদের অনেক শিল্পীরা অপেক্ষমান। আচ্ছা, তো সেই বিষয়ের জন্য আমাকে রিকোয়েস্ট করেছে একটু কম দিনে করছি, এইটুকুই আমি মেনে নিয়েছি। তাতে আমার কাছে মনে হয় যারা আপনার ছবির দর্শক তাদের মধ্যে একটা আলাদা আগ্রহ কাজ করে যে ৫ দিনের মধ্যেই দেখতে যেতে হবে। হ্যাঁ, মানে খুব বেশি মানে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে কখন থেকে কখন। হ্যাঁ, বেশ সাড়া পাচ্ছি আর কি। বাহ দাদা, ৫ জুন যেহেতু শুরু হয়েছে, উদ্বোধনী আয়োজনটাও নিশ্চয়ই ৫ তারিখেই ছিল। একটু জানতে চাইবো কারা উপস্থিত ছিলেন বা সবকিছু মিলিয়ে আয়োজনটা কেমন ছিল? আমি যেমনটা ভেবেছি তার চাইতে অনেক বেশি সাড়া পেয়েছি। অতিথি অনেকেই চলে আসছে এবং ওই আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে যিনি প্রেজেন্টার বা আমি বলবো যে হোস্ট ছিলেন, উনি আলিয়াস প্রসেসের ডিরেক্টর এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন শিল্পী
ইউনুস স্যার আর রশিদ আমিন স্যার, উনি আমার সরাসরি শিক্ষক, আমি ইউডিয়াতে পড়াশোনা করেছি। আর ঢাকা চারুকলার শিক্ষক আনিসুজ্জামান আনিস, উনিও ছিলেন। ওনারা তিনজনেই আমার আগের এক্সিবিশনেও অতিথি হিসেবে ছিলেন। আচ্ছা, তার মানে মনে হয় যে গত এক্সিবিশন এবং এবারের এক্সিবিশনের পার্থক্যটা কোথায় বা কেমন তারা বেশ সুন্দর করে গুছিয়ে বলতে পেরেছেন। একদমই। আমাকে আনিস ভাই বলেছিলেন যে একই অতিথি কেন, তো আসলে আমার ইচ্ছা ছিল যে পরিবর্তনটা এটা যেন আমি ওনাদের মুখ থেকে একটু জানতে পারি। আমি বুঝতে পারছিলাম যে কিছু পরিবর্তন হয়েছে এবং সেটা কি সত্যি হয়েছে কিনা এইটা বোঝার জন্যই আসলে আমি চাচ্ছিলাম। সেটা কি বুঝলেন, কি ধরনের অবজারভেশন তাদের কাছ থেকে আমি তারা খুব এক্সাইটেড ছিলেন, মানে সবাই। ইউনুস স্যার বলছেন উনি আমাকে খুব পছন্দ করেন, আমার কাজকে, আসলে আমাকে কতটা করেন জানি না, কাজকে অনেকটা পছন্দ করেন। এবং স্যার এবং রশিদ আমিন স্যার, আমিন ভাই, এরা সবাই বলছেন যে আগের প্রদর্শনী থেকে এটা একটু মিনিমালিস্টিক বাট অনেক অন্যরকম, এবং একটা অর্গানিক ফিল আছে, এই বিষয়টা আমাকে এক্সপ্রেস করেছেন। আমার কাছে ওরকম মনে হচ্ছিল। দারুণ। দাদা, আর্ট অ্যান্ড মেমোরি মানে নামকরণের একটা প্রতিফলন কিন্তু মানে ক্যানভাসে কি ধরনের বিষয়বস্তু উঠে আসবে এটার সাথে একটা সংযোগ স্থাপন করে। একটু জানতে চাইবো যে আপনার বিষয়বস্তুটা কি, মানে মূল কনটেক্সটটা কি, আর নামকরণের সাথে এর সংযোগটা কোথায়? আসলে আর্ট অ্যান্ড মেমোরি বিষয়টা আমি যখন কাজ করছিলাম তখন মানে মারাত্মকভাবে আমি একটু নস্টালজিয়ায় আক্রান্ত ছিলাম। আচ্ছা। কারণ হচ্ছে যে আমি গ্রামের সঙ্গে কিছু কাজ করছি, তো গ্রামে বারবার যাওয়ার জন্য আমার যে ছোটবেলাটা ওইটা আমি মনে করছিলাম খুব বেশি। এবং আমি এই এক্সিবিশনটা যখন কাজ করি তখন আমি যে অঞ্চলে বেড়ে উঠেছি, এটা বাগেরহাটের খুবই সুন্দরবনের খুব কাছের একটা জায়গা, যেখানে অনেক বেশি জল, অনেক বেশি অন্যরকম, বাংলাদেশে অন্য কোনো ল্যান্ডস্কেপের সাথে মেলে না। তো ওইখানে যে জলের উপরে যে আলোটা সেটা কিন্তু অনেক বেশি, এবং যার জন্য আগের সবগুলো এক্সিবিশনে অনেক ডার্ক একটা বিষয় ছিল, কন্ট্রাস্টের ব্যাপারটা একটু উল্টা দিকে ছিল। এইবারের এক্সিবিশনে ব্রাইটনেসটা অনেক চলে আসছে, এবং যে মাটির ভিতরের যে স্তরগুলো, তার সঙ্গে যে আমাদের ম্যানগ্রোভ যেসব গাছ, সেগুলোর যে একটা প্রভাব, টেক্সচার, এইগুলো কেন জানি ফিল করতে পারছিলাম, যেহেতু ওটা আমার মাথার মধ্যেই ছিল, ওটা মাথায় রেখে কাজ করছি, ওরকম নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে কাজ করছি। তো আমার মনে হলো যে আমাকে আমার কাজের প্রতি যদি একটু সম্মান নিয়েই বলি তাহলে এরকম একটা নাম হলে ভালো হয়। সেইভাবেই নিজেই নামকরণ, নিজেই নামটা আপনি বলছিলেন যে নিজের এলাকা এবং সেই এলাকায় নিজের বেড়ে ওঠা, মানে অনেকটা নস্টালজিয়া থেকে এই ছবিগুলো আঁকা। কিন্তু আমার জানতে ইচ্ছে হচ্ছে যে সেগুলো কি কোনোভাবে, যেহেতু আপনি এটা এক্সপেরিমেন্টাল ছিল, পুরো এক্সিবিশন চলছে, সেগুলো কি ছবি তুলে নিয়ে এসে তারপর কাজ করেছেন, নাকি অন দ্য স্পটে গিয়ে ছবিগুলো আঁকা হয়েছে? না না, এগুলো তো আসলে একেবারেই প্রায় অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, তো এবং ছবি তুলে নিয়ে আসার ব্যাপারটা ওরকম না। এটা ধরেন মাটির যে অনুভূতিটা, এটা বোঝা যায় আবার যায় না। মানে এটা যদি অন্য কোনো দর্শক দেখেন, উনি হয়তো অন্যরকম একটা ফিল পাবেন, কিন্তু আমি যতবার ক্যানভাসের সামনে দাঁড়াচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার অঞ্চলের একটা মাটির একটা বা এরকম গাছের আমাকে কানেক্ট করছে, কিন্তু অন্য দর্শকরা হয়তো অন্যভাবে এটাকে উদযাপন করছে বা উপলব্ধি করছেন বা উপভোগ করছেন। তা আমার কাছে সবসময় মনে হচ্ছে যে আমি নস্টালজিয়ার মধ্যেই আমি আছি, আমি যখন গ্যালারিতে যাচ্ছি প্রত্যেক দিনই। এবং আমার কাছে মনে হয় যে যেহেতু এটা সেমি অ্যাবস্ট্রাক্ট আমি বলতে চাচ্ছি, কারণ এখানে একটু একটু করে অবয়বের একটা উকি আছে, একটু ফুলের একটা ভাব আছে, যে পুরোটা ফুল না মনে, তারপরেও বোঝা যাচ্ছে এটা হয়তো দর্শকটা নিজের মতন করে বুঝে নেবে, এরকম একটা কি বলবো স্বাধীনতা দেওয়া হয়েছে ক্যানভাসের মধ্যে। দাদা, এই একটি এক্সিবিশন করতে গেলে আসলে অনেক অনেক প্রস্তুতির বিষয় থাকে। এই এক্সিবিশনটার প্ল্যানিংটা কি হুট করে নেওয়া, নাকি একটা লম্বা প্রস্তুতির পরে? এই এক্সিবিশনের গ্যালারির যে সময়টা, এটা আসলে অনেক দিন
আগেই নেওয়া ছিল, মানে এত আগে যে আমি নিজেই ভুলে যাচ্ছিলাম যে তো গ্যালারি থেকে আমাকে ফোন যখন দেওয়া হলো তখন আমি একটু সিরিয়াস হয়ে এই কাজগুলো একবারে এক টানেই বলবো যে একসাথে শেষ করে ফেলা। কতদিন সময় লেগেছে সবগুলো কাজ করতে? আমি 2026 সালের মধ্যেই মানে শুরু করেছি শুরু থেকে এবং এখন পর্যন্ত এই 5-6 মাস ধরে কাজ করা ম্যাক্সিমাম। আচ্ছা, এই সময়টা বা আরো একটু কম হতে পারে আর কি এরকম। দাদা শুধুমাত্র এক্সিবিশন করলে তো আসলে হয় না, দেখা যায় যে একজন চিত্রশিল্পীর সার্ভাইভ করবার জন্য সেই চিত্রকর্মগুলো বিক্রির একটা বিষয় থাকে এবং সেখানে মার্কেটিং একটা বড় রোল প্লে করে। তো সেই জায়গাটা নিয়ে আসলে আপনার ভাবনাটা কি, আপনি কিভাবে ভাবেন? আসলে কি যে বিক্রির চিন্তাটা যদি মাথায় থাকে তাহলে শিল্পের প্রতি যে মানে কি ভালোবাসা সেটা প্রকাশের ভঙ্গিটা একটু অন্যরকম হয়ে যায়। আচ্ছা, বিক্রিটাই ডমিনেট করে। আমার মনে হয় যে যিনি সংগ্রহ করবেন তার পছন্দ বোধহয় এরকম হতে পারে, মানে নিজে কিছুটা মানে অন্যের চিন্তাটাকে ধার করা হয়ে যায়। মানে এইটা যদি মানে না ভেবে নিজের মতো করে কাজ করা যায় তাহলে বরং অনেক বেশি ভালো এবং কেউ না কেউ হয়তো পছন্দ করবেন, এরকম একটা বিশ্বাস আমার আছে এবং সেটা সাধারণত হয়ে থাকে আর কি। জি অবশ্যই। দাদা আপনার প্রথম এক্সিবিশনের কথা যদি জানতে চাই, এই প্রথম এক্সিবিশন কবে করা হয়েছিল বা সেই সময়ের জন্য আসলে কত দিনের প্রস্তুতি ছিল? আচ্ছা, এটা 2008 সালে এবং এটা হচ্ছে রেডিয়াস সেন্টার গুলশানের একটা গ্যালারি, একটা খুবই ন্যারো একটা গ্যালারি, বাট ওই এক্সিবিশনটা আমাকে অন্যরকম একটা কনফিডেন্ট দিয়েছিল এবং ওই এক্সিবিশনের আসলে এটা খুব অল্প দিনের, হয়তো 15 দিনের একটা নোটিশে আমি এক্সিবিশনটা করি। আচ্ছা, কিছু কুইক ওয়ার্ক ছিল ওখানে, বেশি কাজ ঝুলানোর একটা ব্যবস্থাও ছিল না, কিন্তু মানে দর্শকের যে অ্যাপ্রিসিয়েশন সেটা আমাকে এখনো মুগ্ধ করেছে। এখনো হয়তো প্রত্যাশার বাইরে ছিল। একদমই একদমই। দাদা এই যে এতগুলো বছর ধরে আপনি ছবি আঁকছেন কিন্তু তার মধ্যে আপনার একক প্রদর্শনীর সংখ্যা খুবই কম, মানে আমি বলবো মাত্র 3টি, এটা দিয়ে তৃতীয় একক প্রদর্শনী আপনার। এত কম সংখ্যক একক প্রদর্শনী করবার কারণটা কি, আরো বেশি কেন করলেন না? আমি মনে করি যে যদি একটু মানে সলো এক্সিবিশনগুলো একটু গ্যাপ দিয়ে দিয়ে হয় তাহলে একটা এক্সিবিশনের চরিত্র থেকে আর একটা এক্সিবিশনে খানিকটা আলাদা করা সম্ভব, আর তাতে রিপিটেশনের সম্ভাবনাটা কমে যায়। এই কারণটা কাজ করেছে। আমার কাছে মনে হয় যে এর পরের এক্সিবিশনটা যেটা আমি করব সেটা হয়তো আমার কাজ হিসেবে চেনা যাবে কিন্তু অনেকটাই অন্যরকম হবে। এই বিষয়টাই আসলে মূল কারণ আমার কাছে মনে হয়। মানে স্বতন্ত্র বৈশিষ্ট্য বজিয়ে রেখে নিজের যেই স্বকীয়তা সেটা বজায় রেখে ভিন্ন রকম ভিন্ন বিষয়বস্তু নিয়ে কাজ করে এবং সেখানে মানসিক পরিপক্কতার ছাপটা স্পষ্ট যেন হয়। একদম। আর এক্সিবিশন হয়তো অনেকদিন পর পরে হয় বা হচ্ছে, কিন্তু ছবি আঁকা তো থেমে থাকে না, এটা তো প্রত্যেক দিনের কাজ, প্রতিনিয়ত। এবং আমি যখন কোথাও ঘুরতে যাই বেড়াতে যাই তখনও আমার সঙ্গে ছবি আঁকার ছোট সরঞ্জাম থাকে। তো প্রত্যেক দিন কিছু না কিছু আঁকতে থাকি এবং এটা এক ধরনের নিজের কাছে নিজের কনভারসেশন, অথবা মানে ছবি আঁকতে না পারলে একটা অস্বস্তি কাজ করে। এটা সব শিল্পীরই করে। একদমই। একদম। কোন মাধ্যমে ছবি আঁকতে বেশি পছন্দ করেন আপনি? আমি এই মুহূর্তে ছবি আঁকছি অ্যাক্রিলিকে, কখনো কাগজে এবং কখনো ক্যানভাসে। আচ্ছা। তো হ্যাঁ, ক্যানভাস আমার খুব প্রিয়। আর বাংলাদেশের আবহাওয়ায় আপনার অয়েল পেইন্টিং করাটা একটু টাফ, ডিফিকাল্ট। হ্যাঁ, একটু ময়েশ্চার হওয়ার জন্য একটু প্রবলেম হয়, কিন্তু আমি মিক্স মিডিয়াটাকেও আমি খুব পছন্দ করি। আচ্ছা। মানে একটা জিনিস হচ্ছে যে ওয়াটার কালারের একটা কাজ করলাম, এরপরে যদি আমার মনে হয় যে একটা চারকোল দিয়ে একটা টান দিলে কাজটা শেষ হবে, আমি ওই জায়গাটায় আমি খুব কি বলবো যে ওয়াটার কালারের প্রতি আমি অনুরক্ত বা ওইভাবে থাকি না। আচ্ছা, আমি একটু ফ্রি হয়ে যাই এরকম। দাদা দেশের বাইরে নিশ্চয়ই এক্সিবিশন করা হয়েছে, পার্টিসিপেট করা হয়েছে, কোথায় কোথায় এক্সিবিশন করেছেন? দেশের বাইরে আমার অনেক আগে জলরং নামের একটা প্রতিষ্ঠানের আয়োজনে পাকিস্তানের লাহোরে একটা এক্সিবিশন হয়, আর এর বাইরে আরও একটা এক্সিবিশন হয় হচ্ছে আসামে ইন্ডিয়ার, ওখানে আমি সরাসরি যাই আর কি, পাকিস্তানেরটা আমার যাওয়া হয়নি। এছাড়া
চীনে আমার কিছু কাজ নিয়ে ওখানে একটা মানে ওখানে আমি যাই একটা ওয়ার্কশপের মতো, সেখানে কিছু। আপনি যে মাধ্যমের কথা বলছিলেন যে বাংলাদেশের জন্য আসলে সব মাধ্যম সুইটেবল না, মানে ওয়েদারের কারণে, তো দেশের বাইরে যখন আপনার কোনো নিজের ছবি, আপনার কোনো চিত্রকর্ম আপনি পাঠাচ্ছেন, তখন কি সেটা বিষয় থাকে যে হ্যাঁ অয়েল পেন্টিংও করা যেতে পারে, এটা কি থাকে কিনা? না, যেহেতু হচ্ছে যে আমি যে মাধ্যমে সবসময় কাজ করছি, কমফোর্ট তো জোন আপনার যেটা, হ্যাঁ, যে অভ্যস্ত হয়ে যাচ্ছি, তো সেভাবেই আমি করার চেষ্টা করি, এবং তখন আর মাথায় থাকে না যে আমাকে একটা অয়েলে কাজ করে আমি পাঠাবো, এরকম না, এরকম কিছু না। দেশের বাইরে যখন কোনো একটি এক্সিবিশনে পার্টিসিপেট করছেন, আপনার কাজ যাচ্ছে, সেখানে আসলে অনেকগুলো দেশের চিত্রশিল্পীদের কাজও কিন্তু থাকে। তো তুলনামূলক বিচার বা বিবেচনা করলে আমাদের দেশের শিল্পীদের কাজগুলো আসলে কোন পর্যায়ে আছে বলে আপনি মনে করেন? আসলে কি যে আমাদের দেশের শিল্পীরা অনেক বেশি মানে ফুটপ্রিন্ট রাখতে পারছেন সারা পৃথিবীতে, হ্যাঁ। তো আমাদের অগ্রজ শিল্পীরা আসলে এমন একটি জায়গায় বাংলাদেশের শিল্পটাকে নিয়ে যেতে পেরেছেন, এবং তারই ধারাবাহিকতায় আমরাও একটা মূল্যায়িত হচ্ছি। তো এই বিষয়টা আসলে বাংলাদেশ অনেক সম্ভাবনাময়, বাংলাদেশের শিল্পীদের কাজ। এবং আমি বিশ্বাস করি এখন যে নিউ আর্টের যে সব বিষয়গুলো, যে কনসেপ্ট, আর্ট শুধুমাত্র এই যে চারকোনা ক্যানভাসের মধ্যে তো সীমাবদ্ধ না, এটা ইনস্টলেশন, বডি আর্ট, পারফরমেন্স আর্ট, নানানভাবে এটা তো বিস্তৃত হয়েছে। হ্যাঁ, বিস্তৃত হয়েছে, এবং সত্যিকার অর্থে নতুন প্রজন্মের শিল্পীরা এইটাকে অন্য একটা মাত্রায় নিয়ে যাচ্ছেন প্রত্যেক দিনই। এবং বিশ্বের সাথে যদি আমি বলি, হ্যাঁ, সবার সাথেই তাল মিলিয়ে বাংলাদেশের অন্তত ছবি আঁকার অথবা শিল্প চর্চার বিষয়টা সমানতালে এগোচ্ছে। বাহ, দাদা কত বছর হলো এই শিল্পের সাথে পথ চলা? 1990 সালে আমার ছবি আঁকার প্রতিষ্ঠানে আমার ভর্তি হওয়া খুলনা আর্ট কলেজে। জি। কিন্তু এই শুরু আছে, মানে আমি যখন ছোটবেলায়, আমি তখনই জানতাম যে আমি ছবি আঁকার মানুষ হব। বাহ। আমি আর কিছু হওয়ার কখনো ইচ্ছা ছিল না। কেন, আপনি খুব বেশি প্রকৃতি প্রেমী ছিলেন বলে কি সেটা মনে হতো? না, ছবি আঁকাতে আমার যে আনন্দটা আমি পেতাম, আচ্ছা, আর কোনো কিছুতে আমি এটা আর কখনোই আর কিছুতে খুঁজে পাইনি। আচ্ছা, মানে আমার কখনো স্বপ্ন হয়নি যে আমি অন্য কিছু হব, ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব। আমার সত্যি মনে হয়েছে আমি শিল্পী, ছবি আঁকার মানুষ হতে চাই। আমি শিল্পী হওয়া তো এটা অটোমেটিক একটা বিষয়, হয়তো কোনো একদিন সত্যি সত্যি শিল্পী হয়ে যাব, কিন্তু ছবি আঁকার মানুষ আমি এখনো, আমি এটা কনফিডেন্টলি বলতে পারি। এই সব ক্যারিয়ারের কিন্তু দাদা একটা আপস অ্যান্ড ডাউনস থাকে, কিছু সময় যায়, যেরকম কোভিডের টাইমটাতে খুব ক্রুশিয়াল একটা টাইম গেছে সব শিল্পীদের জন্য। তো এরকম জীবনে কোনো পর্যায়ে এসে কি মনে হয়েছে কিনা যে আর কোনো প্রফেশন এটার সাথে যুক্ত থাকলেও হয়তো ভালো হতো? আমার আসলে কি, আমি ছবি আঁকার পাশাপাশি কখনো কখনো আমি ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করেছি। আমি যখন এগুলো করেছি তখন বাংলাদেশের ফ্যাশন ইনস্টিটিউটগুলো থেকে স্টুডেন্টরা বের হয়ে আসেনি, সেটা 1999 সাল থেকে আর কি। আচ্ছা। তো সে তো 26 বছর ধরে, এবং আমি এইদিকে কাজ করেছি, কিন্তু ওটাকেও আমি মনে করেছি যে ক্যানভাস। হ্যাঁ, আমার প্রত্যেক দিনে আমি প্রথম 12 বছর একটা প্রতিষ্ঠানে কেটেছে। আচ্ছা। আমার একদিনও আমার বোর লাগে নাই, এবং তারা আমাকে এমন স্বাধীনতা দিয়েছে, এবং আমার প্রত্যেকটাই মনে হচ্ছে যে আমি প্রতিটি পোশাকই যেন এক একটা পেইন্টিং, এমনটাই। হ্যাঁ, সে এত উৎসাহ পেয়েছি ওই সব প্রতিষ্ঠানগুলোতে। আচ্ছা। আমার এখনো আমার মনে হয় যে আমাকে নিজের মতো করে তৈরি হওয়ার পিছনে ওটা একটা বড় ভূমিকা রেখেছে। এখনো যে আমার ক্যানভাসে আপনি হয়তো দেখবেন কিছু আনইউজুয়াল কালার, কিছু ফেমিনিন ফ্লেভারও আছে। তো আমার কাছে, নিজের কাছে মনে হয় যে এই সব বিষয়গুলো আমার ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করার জন্য এই প্রভাবিত করেছে, কিছুটা হয়তো আপনার শিল্প সত্তাকে প্রভাবিত করেছে অনেকখানি। আমি একটা সময় আমি হলুদ রং পছন্দ করতে পারতাম না, সবুজ রং পছন্দ করতে পারতাম না, পিঙ্ক পছন্দ করতাম না, আমার কিছু কনজারভেটিভনেস ছিল। তো আমার এই দীর্ঘদিন আমার এই সাথীর প্রফেশনটা আর কি,
ওটা আমাকে চিন্তা ভাবনা বদলেছে বদলে অনেকটা। দিয়েছে আর কি। হ্যাঁ, সব রঙই রং। দারুণ। একজন শিল্পীকে তো সবসময় সমসাময়িক হতে হয়, কারণ শিল্প ব্যাপারটাই এরকম যে সময়ের সাথে চলমান। তো সেই জায়গা থেকে আপনি কিভাবে কাজ করেন, মানে কোন বিষয়বস্তুগুলো নিয়ে কাজ করলে এখনকার প্রজন্মের যারা দর্শক রয়েছে, ক্যানভাসে দর্শক রয়েছে, তারা আসলে রিলেট করতে পারে? আপনার কথাটা আমি কিছুটা নিচ্ছি, পুরোটা নিচ্ছি না। সমসাময়িক হতে হয়, সমসাময়িক। এটার চাইতে মনে হয় যে সময়কে যদি একটু উত্তরণের সুযোগ থাকে, আচ্ছা, একটু আগামী সময়ের মানুষ যদি হওয়া সম্ভব হয়, তাহলেই শুধুমাত্র শিল্পীর শিল্পটাকে অন্যভাবে উপস্থাপন করা সম্ভব। বাহ, দারুণ করে বললেন। আমার অনুপ্রেরণা একটা জায়গায় একজন মানুষের কাছ থেকে আমি ছোটবেলা থেকে পেয়ে আসছি। আচ্ছা, তিনি হলেন রবীন্দ্রনাথ। বাহ। এবং যাকে সবাই একজন গানের রচয়িতা অথবা গল্প অথবা অন্য কিছুর সৃষ্টিকর্তা হিসেবে দেখেন, কিন্তু ছবি আঁকার মানুষ হিসেবে আমার কাছে রবীন্দ্রনাথের অবস্থান অনেক উপরে। বাহ। এবং উনি প্রাতিষ্ঠানিক ভাবে আঁকতে শেখেননি, কিন্তু উনি এত সাবলীল ছিলেন ওনার ছবি আঁকার উপকরণের কাছে। ওই ব্যাপারটা আমাকে ভীষণভাবে মুগ্ধ করে রাখে এখনো। এবং আমার মাস্টার্সের যে ডিজার্টেশন, আমার সাবজেক্ট রবীন্দ্রনাথের ছবি আঁকার বিষয়টাই ছিল। বাহ। আমি এখনো অনুপ্রাণিত হই। অবশ্যই এভাবে অনুপ্রাণিত হতে থাকুন। একজন সমৃদ্ধ মানুষ হয়ে ওঠাটাই আসলে আমাদের কাছে মূল চ্যালেঞ্জের জায়গা, নিজেকেই সমৃদ্ধ করা, নিজে ছাড়িয়ে যাওয়া প্রতিনিয়ত। সেই বিষয়টি আপনার ক্ষেত্রে ঘটুক তেমনটাই আমরা প্রত্যাশা করি। অনেক অনেক শুভকামনা রইল আপনার আর্ট অ্যান্ড মেমোরির জন্য এবং আপনার আগামী দিনগুলোর জন্য। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntv@ntv.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি দিন।